প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাহবুব মোর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা। আরেকজন হলেন ডাক্তার সায়ন্ত সাকোয়াত, রাজনৈতিক বিশ্লেষক। আপনারা জানেন যে সরকারের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, এর মধ্যে 6টির জমা দেওয়ার কথা ছিল 15 জানুয়ারি, এর মধ্যে 4টি জমা দেওয়া হয়েছে এবং এই 4টি নিয়ে এখন আলোচনা চলছে। বিশেষ করে দুটো সংস্কার কমিশনের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। একটি হলো সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশমালা, আর এটি হলো নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা। আজকে আপনাদের সঙ্গে আমরা সংবিধান সংস্কার যে সুপারিশ দিয়েছেন সেগুলি নিয়ে আমরা একটু কথা বলবো। আপনারা জানেন এই কমিশনের প্রধান হলেন অধ্যাপক আলী রিয়াজ। কিছু কিছু খবর কিন্তু আমরা পাচ্ছিলাম যে এরকম সংবিধানের সংশোধন আসতে পারে। আবার একটা প্রশ্ন উঠেছিল পুনর্লিখন না সংস্কার, এরকম নানান প্রশ্ন এসেছিল। ফাইনালি একটা রিপোর্ট আমাদের সামনে এসছে, জাতির সামনে এসছে। এটা হলো বড় কথা। এই যে সংস্কার কমিশনগুলোর কাজ করবে, কতদিনে দিবে না দিবে, এই ধরনের একটা আনসার্টেন অবস্থা ছিল। শেষ পর্যন্ত এই যে আলোর মুখ দেখা শুরু করলো, এই বিষয়টি কিভাবে দেখছেন সায়ন্ত সাকোয়াত? এইটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ, কারণ সংস্কার তো আমাদের রাষ্ট্র পুনর্গঠনে খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় একটা বিষয় বলে আমরা সবাই মেনে নিয়েছি। এবং জুলাই অভ্যুত্থানের মূল যে স্পিরিট, সেটার সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত যে রাষ্ট্র ব্যবস্থা গত 53 বছরে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই রাষ্ট্র ব্যবস্থা আমরা দেশের বেশিরভাগ মানুষ চাই না। সেই না চাওয়ার প্রেক্ষাপটে এটা নিয়ে পরিবর্তনের যে কথা উঠলো, তখন পরিবর্তনটা হবে কি করে? তাহলে এটা নিয়ে কিছু কাজ করতে হবে, গবেষণা করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে কি হয়, আমাদের এখানে কোনটা কোনটা এতদিন আমাদেরকে ফ্যাসিবাদ হতে সাহায্য করেছে, সেই আলোকে এই দাবিগুলো উঠলো এবং কমিটি হলো। এবং আপনি আপনার ভূমিকায় বলেছেন যে প্রথম দফায় 6টি কমিশন হয়েছিল এবং পরে আরও 5টি কমিশন হয়েছে, টোটাল 11টি কমিশন। তার মধ্যে প্রথম দফার 6টি কমিশনের মধ্যে 4টা কমিশন অলরেডি তাদের যে সুপারিশ সেটা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। তার মধ্যে 2টি কমিশন নিয়ে বেশি আলোচনা হচ্ছে। 2টি কমিশন কি? একটা হচ্ছে সংবিধান আর একটা হচ্ছে নির্বাচন কমিশন। তার মানে হচ্ছে এদেশের মানুষের আকাঙ্ক্ষার মূলে কিন্তু গণতন্ত্র আর ভোটের অধিকার। গণতন্ত্র, ভোটের অধিকার আকাঙ্ক্ষার মূলে বলেই অন্যান্যগুলি নিয়ে এত আলোচনা না হয়ে এই 2টা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এটা বললাম এই জন্য যে আমাদের এগিয়ে যাবার পেছনে প্রধান বাধা হচ্ছে ভোটের অধিকার, মানুষকে তার রায়টা প্রদান করতে না দেওয়া। আর সংবিধানের ক্ষেত্রে এমন এমন সব উপাদান যুক্ত ছিল, সেটা প্রত্যক্ষভাবে হয়তো এরকম ক্ষতিকর কিছু ছিল না। যেমন ধরেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আপনার নাগরিকতন্ত্র বাংলাদেশ অথবা গণপ্রজাতন্ত্রকে জনগণতন্ত্র হিসেবে প্রতিস্থাপন করা হলো। এই শব্দ যে প্রজাতন্ত্র বা গণপ্রজাতন্ত্র, এই শব্দটা আমাদেরকে প্রত্যক্ষভাবে বিশেষ কোনো ক্ষতি কিন্তু করছিল না, হার্ম করছিল না। কিন্তু এর একটা পরোক্ষ ক্ষতি আছে, সেটা হলো মানসিক দাসত্ব বা কাউকে কাউকে একটু বেশি এম্পাওয়ার্ড মনে করার যে সুযোগ দেওয়া। যখনই আপনি প্রজা শব্দটা থাকে, এর মধ্যেই প্রচ্ছন্নভাবে রাজা শব্দটা অবধারিতভাবে চলে আসে। তখন আপনি রাষ্ট্রের নাগরিককে যখন প্রজা হিসেবে চিহ্নিত করবেন এবং তাদের প্রজা বলবেন, তখন তাদের পরিচালক যারা, সেটা ভোটেই হোক বিনা ভোটেই হোক জোর করেই হোক, তারা নিজেদেরকে রাজা ভাবতে পছন্দ করেন। এই জন্য এই মনে মগজে আমরা যে প্রজা হয়ে যাই কেউ কেউ, কিংবা কেউ কেউ রাজা বনে যান, সেইখান থেকে যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা দরকার, সেটার জন্য এই শব্দটা পরিবর্তন দীর্ঘদিনের অনেকের দাবি ছিল। সেই হিসেবে চমৎকার একটা উদ্যোগ এটা। আর একটা বিষয় যদিও এখানে আসে নাই, প্রায়োগিক অর্থে বলি, আমাদের রাজনীতিবিদরা জনগণের কাছেও বলেন বা বিভিন্ন অঙ্গীকার দিতে গেলেও বলেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এটা করব। ক্ষমতার শব্দটা তারা ভালোবাসে, ক্ষমতা এনজয় করতে ভালোবাসে। এই শব্দটাও আমার কাছে একটা অশ্লীল শব্দ। বিষয়টা হচ্ছে ক্ষমতা তো না ভাই, দায়িত্ব। আপনাকে জনগণ বা কেউ বা কোনো কর্তৃপক্ষ আপনাকে একটা দায়িত্ব দিবে। জনগণ ভোটের মাধ্যমে হলে প্রতিনিধি নির্বাচন করে আপনাকে কিছু দায়িত্ব দিবে, সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থেকে আপনি দায়িত্বটা পালন করবে। এখানে আপনি ক্ষমতা পেলেন কোথায়?
ওইখানে ওই ক্ষমতার শব্দটা ব্যবহার করতে করতে এমন হয়েছে কেউ এটা কিছু মনেও করে না, এখন ধরেও না। অবলীলায় বলে আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করুন, আমরা ক্ষমতায় গেলে এই করবো। আরে আপনি ক্ষমতা কেন বলেন এটাকে? ওই ক্ষমতা বলার মধ্যেই নিজের ভেতরের যে ক্ষমতাশালী হওয়াটা সেটা ওই ভেতরে জন্ম নেয়। ফলে এইরকম কিছু শব্দ কিছু বিষয় আমাদের প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত না করলেও পরোক্ষভাবে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়। সেই বিবেচনায় এই শব্দটা পরিবর্তন, শব্দগুলো পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টা ছিল, সেই 4টার মধ্যে বিশেষ করে জাতীয়তাবাদ, এটা নিয়ে নানান রকমের তর্ক বিতর্ক আছে, বাঙালি বাংলাদেশি এইসব নিয়ে। আর যদিও বাংলাদেশের মধ্যে সমস্ত জনগোষ্ঠীকে স্বাধীনতার পরে এক আমব্রেলার নিচে আনার মতো শব্দ, এখানে বাঙালি বা অন্য যে কোনো শব্দই আপনি আনেন, তা দিয়া দেশের সমস্ত নাগরিককে এক ছাতার নিচে, এক আমব্রেলার নিচে আনে না। এটা একমাত্র শব্দ হচ্ছে বাংলাদেশি। সুতরাং এটা শুধুই মাত্র কোনো গোষ্ঠী স্বার্থে, কোনো গোষ্ঠীর রাজনৈতিক এজেন্ডা হিসেবে এই শব্দটা জিয়ে রেখে রাজনৈতিক বিতর্ক এগিয়ে নেওয়ার প্রয়াস ছাড়া বা অপপ্রয়াস ছাড়া আর কিছু ছিল না। সেটা সমাজতন্ত্র এবং গণতন্ত্র যেটা ছিল, এই দুইটা তো একসঙ্গে আসলে যাই না, ভিন্ন ভিন্ন শব্দ হিসেবে। দুইটা একটা আর একটার সঙ্গে কন্ট্রাডিক্টরি। আপনি যদি গণতন্ত্র প্র্যাকটিস করেন, ট্রুলি গণতন্ত্রই করেন না। সমাজতন্ত্র করতে চাইলে আপনি সমাজতন্ত্র করেন। কোনটা ভালো খারাপ সেটা ভিন্ন ইস্যু, ওই বিতর্কে যাচ্ছি না। কিন্তু দুইটাই একসঙ্গে আপনি মূলনীতির মধ্যে দিলেন, সমাজতন্ত্র গণতন্ত্র, দুইটা তো হতে পারে না। সুতরাং সে পরিবর্তন সময়ের দাবি ছিল, সে পরিবর্তন হয়েছে। ধর্মনিরপেক্ষতা, এইটা কারো কারো আপত্তি ছিল, কিন্তু এটা থাকলেও এমন কিছু দোষের ছিল না। ধর্ম প্রত্যেক ব্যক্তির নিজস্ব আচার, কিন্তু রাষ্ট্র তার নাগরিকদের উপরে ধর্মীয় ইস্যুতে নিরপেক্ষ থাকবে, কনসেপ্ট ওইটা। সেই ক্ষেত্রে ধর্মীয় নিরপেক্ষতা থাকলেও এমন কিছু ক্ষতি ছিল না, কিংবা সেটাকে তুলে দিয়ে যে বহুত্ববাদ এনেছে সেটার মধ্যে এই কনসেপ্টই থাকে। এখন শব্দটাকে হয়তো, ধর্ম শব্দটাকে এর মধ্যে হয়তো রাখতে চায়নি, সেই জন্য করেছে, এটা আলোচনা হতে পারে। মাহবুব মোর্শেদ, আপনি নিশ্চয়ই যতটুকু মিডিয়াতে এসছে, যতটুকু জানতে পেরেছেন যে সংবিধান সংস্কার যেগুলো সুপারিশমালা করা হয়েছে, আমি নির্দিষ্ট করে না যদি বলি, আপনার কি কোন বিষয়ে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ হয়েছে বলে মনে হয়? এখানে আমি যেটা বলবো যে প্রত্যেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। আমরা এই 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, তারপর থেকেই চিন্তা করছিলাম যে এই সংবিধান কিভাবে পুনর্গঠন করা সম্ভব, সেটা সংস্কার হবে নাকি পুনর্লিখন হবে, এ নিয়ে তীব্র বিতর্ক ঘনীভূত হয়েছে এবং নানা পক্ষ থেকে নানা কথা বলার চেষ্টা করেছে। কিন্তু সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্টটি উপস্থাপন করলো, সেটি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই রিপোর্টটার মধ্য দিয়ে এই বিতর্ক যেগুলো, সেগুলো এক ধরনের প্রশমিত হবে। এবং এর পরের যে পদক্ষেপ, যেটা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে, সেই বসার মধ্য দিয়ে আমার ধারণা যে এই কমিশনের রিপোর্ট নিয়ে যদি বসা হয়, তাহলে এটা একটা সমাধানের দিকে যাবে এবং চমৎকার একটা উপসংহারে আমরা উপনীত হতে পারবো। কারণ দীর্ঘদিন ধরে আপনি জানেন, সায়ন্ত ভাই খুবই দারুণ আলোচনা করেছেন এই যে আমাদের সাধারণ যে বিতর্কগুলো নিয়ে, যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা আসলে পিপলস রিপাবলিক যেটা, সেটাকে কিভাবে, এটা কিন্তু অনুবাদের সমস্যা, মূলত কনসেপ্টের দিক দিয়ে খুব বেশি সমস্যা ছিল না, এটা অনুবাদের। পিপল কিভাবে প্রজা হয়, এটা কিন্তু যারা অনুবাদ করেছে তাদের একটা কালচারাল সমস্যা হিসেবে কিন্তু এটা আবির্ভূত হয়েছে। এবং তারা জনগণকে প্রজা হিসেবে অনুবাদ কেন করলেন, এটা কিন্তু তাদের কাছে জবাবদিহিতা চাইতে হবে। কারণ পিপলসের অনুবাদ কখনো প্রজা হতে পারে না, জনগণ। ফলে জনগণতান্ত্রিক বাংলাদেশ, এই প্রস্তাবটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। আরেকটা ব্যাপার, যখন আমাদের সংবিধান প্রণীত হয়, এই 72-এর সংবিধান যখন প্রণীত হয়, সেটা তো ছিল সেই মুক্তিযুদ্ধের সেই ঘোষণার আলোকে। সেখানে কিন্তু সমাজতন্ত্র বা জাতীয়তাবাদ বা ধর্মনিরপেক্ষতা ছিল না। ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এটা কি আচানক এই সংবিধানের মধ্যে প্রবেশ করে? এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বিতর্ক চলেছে যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, গণতন্ত্র,
এটা ছিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। সেটা কিভাবে এখানে এসে এই সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা ঢুকলো, কি উদ্দেশ্যে, কাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই দুটো ঢুকে গেল, সেটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ফলে আমার যেটা মনে হয় এই প্রস্তাবের মধ্য দিয়ে সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র, বহুত্ববাদ, 5টা যে প্রস্তাব করা হয়েছে এই 5টা খুবই পারফেক্ট হয়েছে। এবং এই ধর্মনিরপেক্ষতা নিয়ে আমাদের সমাজে যেটা সায়ন্ত ভাই যেটা বলেছেন যে খুব বেশি সমস্যা হয়তো ছিল না, কিন্তু সমস্যাটা হলো যে আমাদের ধর্মনিরপেক্ষ কি রাষ্ট্র থাকবে না মানুষ থাকবে, এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। মানুষ যার যার ধর্ম কিন্তু তারা পালন করবে। ফলে সাধারণ জনগণের জন্য, সাধারণ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের জন্য ধর্মনিরপেক্ষ হওয়ার প্রস্তাব সংবিধানের দিক থেকে করার কোনো সুযোগ নেই। রাষ্ট্র সবসময় ধর্মনিরপেক্ষ থাকে, কারণ রাষ্ট্র হলো বিবদমান পক্ষগুলোকে একসঙ্গে রাখে। যে বিবদমান শ্রেণী, ধর্ম, ভাষা, এবং আপনারা কয়েকদিন আগেই দেখলেন যে এই যে আদিবাসী শব্দ নিয়ে বিতর্ক হলো, এটা সংঘাতের দিকে গড়ালো। রাষ্ট্রের কাজ হলো এই যে দুই গোষ্ঠী, 2 বা 3 বা বহু গোষ্ঠী, তারা পরস্পরকে পছন্দ করে না, পরস্পরকে তারা এলিমিনেট করার জন্যই নানানভাবে চেষ্টা করে। রাষ্ট্র কিন্তু এই সংঘাত সংঘর্ষকে প্রশমিত রাখবে এবং শাসন ব্যবস্থা এবং গণতান্ত্রিক রীতি পদ্ধতিটা অব্যাহত রাখবে। এখন এই সংবিধান সংস্কারের যে প্রস্তাব, সেখানে আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে 70 অনুচ্ছেদের বিকল্প যে প্রস্তাবটা করেছেন তারা, সেখানে কিন্তু অর্থ বিল ছাড়া বাকি সমস্ত বিলে এটা বলা হয়েছে যে তারা তাদের ইচ্ছামতো ভোট দিতে দলের পারবে, বাইরে গিয়েও ভোট দিতে পারবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে এইটা শুধু অর্থ বিল থাকা উচিত না। ভারতের বিভিন্ন বিধানসভায় দেখেছি যে সংসদ সদস্যদেরকে বা বিধানসভার সদস্যদেরকে কেনা যায়, সেটা অর্থ বিল শুধু থাকা উচিত না। কারণ না হলে যেটা হবে, আমরা ওই যে আওয়ামী লীগের সেই 30 এপ্রিলের আব্দুল জলিল সাহেবের 30 এপ্রিলের ঘোষণা সম্পর্কে জানি, এবং এইটা যদি যুক্ত হয় তাহলে এই প্রস্তাবটা পূর্ণাঙ্গ হতে পারে, যে সাধারণ সদস্যদেরকে কিনে সরকারকে ফেলে দেওয়ার যে একটা প্রবণতা দেখা যায় সেটা থাকবে না। সায়ন্ত শাখাওয়াত, কয়েকটি মৌলিক বিষয় যেগুলো আগে ছিল না, এমন কিছু বিষয় কিন্তু এখানে এসছে এবার, যেগুলো মানুষ আগের থেকে কম বেশি জানতো। কারণ হলো সেগুলো বিভিন্ন রাজনৈতিক দল সুপারিশটা দিয়েছিলেন, কিন্তু এমন কিছু বিষয় এসছে যেগুলো আসলে আমরা জানতামই না, কিন্তু এই কমিশন সেগুলো দিয়েছে। যেমন কিছু বিষয়, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রতিদ্বন্দ্বিতার বয়স 21 করা হয়েছে 25 থেকে কমিয়ে, যে কোনো 21 বছর বয়সেও একজন এমপি হতে পারবেন। এটি একটি বিষয় করা হয়েছে। 400 আসন হবে, 300 আসনের সংসদ আমাদের, সেখানে 400 আসন হবে। সেখানে 100 জন মহিলা থাকবেন, কিভাবে থাকবেন সে ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে। আরেকটা বিষয় সেটি হলো, যেটা মাহবুব মোর্শেদ বলতেছিলেন, সেটা হলো প্রেসিডেন্টের নির্বাচনের বিষয়টি কিন্তু অন্যরকমভাবে এসেছে, যেটা অতীতে এরকম ছিল না। আমি এই 3টি বিষয়েই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কি কোনো ক্ল্যাশ হতে পারে? আরও একটা বিষয় আসছে, 4 বছর সংসদের মেয়াদ যে 4 বছর হবে, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এই বিষয়ে রাজনৈতিক দলগুলো কিভাবে, কারণ বাংলাদেশে আপনার একটা যে কোনো একটা সরকার গঠনের পরে দায়িত্ব নিয়ে 4 বছর যত শর্ট টার্ম হয়, বাংলাদেশে যেহেতু পলিসিটি এরকম, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় সমস্ত পলিসি চেঞ্জ হয়ে যায়, এবং একটা সরকার বা একটা দলীয় সরকার থাকলে তারা তাদের মতো করে পরেরটা এসে সেটার ভালোটাও বাদ দিয়ে দেয়। আপনি চরিত্র যে একবারে পাল্টে যাবে কাগজ হলেই তা তো না, সেই জন্য ওটা ভাবতে হবে যে সেই ক্ষেত্রে ভালো মন্দ কী হবে। যেমন 70 অনুচ্ছেদ নিয়ে যেটা বলছিলেন, সেটাও ভাবতে হবে। আপনার দেশের এমপিদের চরিত্র ফেরেস্তা তুল্য হয়ে যাবে না কাগজ হলেই শুধু। সেই ক্ষেত্রে আপনি শুধু অর্থ বিল ছাড়া যে কোনো ইস্যু যদি আপনি ভিন্ন মত দেওয়ার সুযোগ এরকম অবাধ করে দেন, তাহলে সেইখানে কেনা বেচার হাট বসবে। বাংলাদেশে সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল খেলোয়াড় থাকে, দেশীয় খেলোয়াড় থাকে। এই খেলোয়াড়দের খেলা কখন কোন দিকে যাবে, সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি যদি কেউ ভিন্ন মত দেয় দলের অ্যাগেনস্টে, তাহলে সে অন্য দলে জয়েন করতে পারবে না কত দিনের মধ্যে, বা ওই রকম কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যুক্ত হতে পারবেন, এরকম কোনো ক্লোজ যদি যুক্ত না করেন আপনি, তাহলে যে কোনো সময়ে দেশে যখন তখন সরকার ফেলে দিয়ে যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, তারা বাংলাদেশকে একটা ভঙ্গুর দেশে পরিণত করতে পারে। সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু। অবশ্যই। তারপরে হচ্ছে এমপির সংখ্যা, যেটা আপনি বলছেন আগে 300 ছিল, এখন 400 করা হয়েছে। আসলে সেটা হচ্ছে আগে 350 ছিল।
300 যেটা সরাসরি ভোটে ছিল সেটা 300ই থাকছে, সংরক্ষিত নারী আসন 50টা ছিল সেটা 100 হচ্ছে, এবং সেই 100-র কথা প্রস্তাব করেছে সেটা প্রত্যক্ষ ভোটে হবে। ওই নারীরা নারীদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু ভোট দিবে নারী পুরুষ সবাই। সেটা একটা ভিন্ন, এটা নিয়েও না ভাবনা চিন্তার বিষয় আছে, কারণ আমাদের দেশে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এরকম নারীদেরকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে আরও আগে থেকেই। সেখানে আপনার উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান, তারপর হচ্ছে বিভিন্ন সিটি কর্পোরেশন বা পৌরসভায় ওয়ার্ড যে কমিশনার। কাউন্সিলর হিসেবে নারীদেরকে প্রত্যক্ষ ভোটে, সেটা নিয়েও কিন্তু ওই যে একটা ওয়ার্ডের দায়িত্বে একজন পুরুষ কাউন্সিলর আর 3টা ওয়ার্ড মিলে বা বড় পরিসরে একজন নারী কাউন্সিলর, ক্ষমতার ভারসাম্য, দায়িত্বের ভারসাম্য কিভাবে হবে, এই কনফ্লিক্টে কিন্তু ওইখানে অনেক জটিলতা তৈরি হয়েছে। এখন এমপির বেলায় আপনি এইটাকে কিভাবে অ্যাড্রেস করবেন, কিভাবে এই জটিলতা নিরসন করবেন, এটা কি নারীদেরকে কতখানি এম্পাওয়ার্ড করবে, নাকি তারা ওই নির্বাচিত হওয়া ছাড়াই সেই জায়জায় দিনের মনে আছে আপনার সংসদের শোভা 30 সেট অলংকার, এইভাবে নির্বাচিত করে এনেও যদি আবার অলংকার বানিয়ে রাখে, সেই বিষয়গুলো ভাবতে হবে এবং সুনির্দিষ্ট হতে হবে। এরকম কিছু কিছু বিষয় আছে যেটা আসলে আলোচনার দাবি রাখে ইমোশনালি, বা হুট করে আমার আপনার দুজনের মনে হলো যে আমি এটা সর্বোচ্চ যৌক্তিক মনে করলেই সেটা আপনি সেটা মনে নাও করতে পারেন, এই আলোচনার দরকার। কিন্তু এই আলোচনার প্রসঙ্গ নিয়ে আবার কিছু কিছু মত এরকম আছে যে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে 15 ফেব্রুয়ারির পর থেকে যে আলোচনা শুরু করবেন বললেন এই ইস্যু নিয়ে, সেই আলোচনার ব্যাপ্তি কতখানি হবে, সেটা নিয়ে সময় ক্ষেপণের মতো কালক্ষেপণের মতো ঘটনা ঘটবে কিনা, যদি সেটা অ্যাভয়েড করতে চায় তাহলে বিভিন্ন রাজনৈতিক দল যে লিখিত যে সুপারিশ দিয়েছে সংস্কারের জন্য, সেগুলা বিভিন্ন দলের মধ্যে কমন যেটা পড়ে যায়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, সেটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত থাকার কথা না। অলমোস্ট সব দল এটা দিয়েছে। এরকম যে জিনিসগুলো একদম কমন পড়ে যাবে, সেটা যদি সরকার তালিকা করে বলে দেয় যে প্রত্যেক দলেরই কমন ছিল এই দাবিগুলা, সুতরাং এটাই তো আপনাদের কারো দ্বিমত নাই, এখন আসেন এটা আমরা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করি। ফলে ওই আলোচনার সময় কমে আসবে, কালক্ষেপণের অভিযোগ তোলার সুযোগ থাকবে না। এরকম প্রত্যেকটা পদক্ষেপেই আপনাকে এমনভাবে কাজটা এগোতে হবে যে আমার সৎ চিন্তা যেন সৎ হিসেবে প্রতীয়মান হয়। সায়ন্ত ভাইয়ের সাথে একটু মানে ঢুকতে চাই আলোচনার মধ্যে। যখন জনগণের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা যে এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট বন্দোবস্ত, সেটা যেন কোনোভাবেই ফিরে না আসে, এই আওয়ামী লীগের বিকল্প যেই আসুক সেজন্য আওয়ামী লীগের মতো কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট না হয়ে ওঠে, সেই যে আকাঙ্ক্ষা, এটা তো তৈরি হয়েছে, এই বিষয়ে তো আমরা একমত। দ্বিতীয়ত হলো যে এই যাতে ফিরে না আসে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই যে আমরা আলোচনা করছিলাম যে 11টা কমিশন করেছে, তার মধ্যে 4টা কমিশন অলরেডি হলো প্রতিবেদন জমা দিয়েছে, এবং এই প্রক্রিয়াটা চলছে, এবং আমরা নির্বাচন ব্যবস্থাটা প্র্যাকটিক্যালি সংস্কার করার কথা চিন্তা করছি। কিন্তু আপনি দেখবেন বিএনপি কিন্তু বলছে জুলাইয়ে নির্বাচন দাও, আগস্টে নির্বাচন দাও। তার মানে কি, এটাও কিন্তু আমরা যেটা বুঝি রাজনীতি সাংবাদিক হিসেবে, এটা হলো সেই একই রাজনৈতিক বক্তব্য বা রেটরিক। মানে বিএনপি এই যে দীর্ঘ 15.5 বছর যে ভোগান্তির মধ্যে পড়েছে এই ফ্যাসিস্ট শাসনের, তাহলে সুস্থভাবে চিন্তা করলে তাদের জন্য, তারা কিন্তু এই জুলাই আগস্টে নির্বাচন চাইতে পারে না। কিন্তু তারা কেন চাচ্ছে? তারা সরকারের উপরে একটা চাপ রাখতে চাচ্ছে। তেমনি ভাবে নাগরিক কমিটি বা ছাত্ররা যদি এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে বা জুলাই প্রোক্লেমেশন ঘোষণার কথা বলে, আমরা তাদেরকে দোষ দিব কোন যুক্তিতে? মানে তারাও তো সরকারের উপরে চাপ রাখবে। তারা তো বলছে যে হ্যাঁ, আমাদের কেউ কেউ সরকারে গেলেও আমরা সরকার থেকে আমাদের কর্মসূচি আলাদা, এবং আমরা কিন্তু দেখছি যে তারা কথা বলছে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে, তাদের ভিন্ন কর্মসূচি আছে এবং সরকারকে আলাদা করছে। এখন যদি বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো রাজনৈতিক বক্তব্য দিয়ে, এমনকি একেবারে অসময়ে নির্বাচনের দাবি করে একেবারে জোরদার, গত কয়েকদিন ধরে বিএনপি তো একটা মুখস্থ নির্বাচন চেয়ে যাচ্ছে, ছাত্ররা কেন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথাটা বলতে পারবে না, বা এই জুলাই প্রোক্লেমেশন দেওয়ার কথাটা বলতে পারবে না কেন? অবশ্যই বলতে পারবে। তার মানে আমরা কিন্তু যদি মনে করি যে বিএনপির ওই রাজনৈতিক বক্তব্য ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে ছাত্রদেরও রাজনৈতিক বক্তব্য ঠিক আছে। ছাত্ররা অনেক বড় শক্তি, তারা কিন্তু এই অধিকার তাদের আছে, কারণ
তারাই রক্ত দিয়ে, তারা জনতাকে ডেকে এনে তাদের নেতৃত্বেই কিন্তু আমরা সবাই গিয়ে কিন্তু এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু তারপরেও দেখেন তারা কিন্তু একটা ঘোষণা দিয়েও সেখান থেকে পিছিয়ে এসেছে, এবং আমি এটাকে খুবই পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করি যে তারা পিছিয়ে আসতে পেরেছে, এটাই রাজনীতি। এবং তারা এরপরে যেটা করেছে, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু তারা একটা কথা বলার পর্যায়ে আছে, এবং আমরা জানি যে আবার একটা ঘোষণা আসার কথা ছিল, একটা ডেট ছিল, সেটা হয়নি। কিন্তু আমার মনে হয় যে দেরি হলেও সমস্ত রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে জুলাই প্রোক্লেমেশনটা ঘোষণা করতে পারে, তাহলে বাংলাদেশের একটা বড় অর্জন হবে। এবং তখন ওই প্রোক্লেমেশনের ভিত্তিতে এই যে সংবিধান সংস্কারের যে প্রস্তাব এসেছে, আমার কাছে যেটা এখন পর্যন্ত আমার যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা খুব বেশি ডিফার করবে না, ফলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। যেটা বিএনপির যেটা বারবার উদ্বেগ যে সময় নিয়ে ফেলবে কিনা, হ্যাঁ, সেইটাও বোধহয় থাকবে না। কিন্তু বিএনপিকে এই আন্ডারস্ট্যান্ডিংয়ে তো আসতেই হবে যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময়টা না, ট্রুলি আমাদেরকে একটা সংস্কার করতে হবে, আমাদেরকে জাতিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে এই পুনর্গঠন, সংস্কার, এইগুলোর এইগুলো যে যদি না হয়, বিএনপি এই দায় কেন ইতিহাসে বারবার নেবে? এই দায় কিন্তু বিএনপি নেওয়া যাবে না, কারণ 90-এর গণঅভ্যুত্থানের পরে ক্ষমতায় এসেছিল বিএনপি, 3 জোটের রূপরেখা বাস্তবায়নের প্রধান দায় ছিল বিএনপির। এখন যদি এই 24-এর গণঅভ্যুত্থানের পরে বিএনপি যদি একই দায় নেয়, এবং আমরা জানি, আমরা যদিও এটাকে নানাভাবে সমালোচনা করি, যে আওয়ামী লীগের যে 15.5 বছরের যে অবর্ণনীয় শাসন, সেটার কিন্তু সূচনা হয়েছিল ছোট্ট একটা মওদুদ সাহেবের ছোট্ট একটা ভুলের কারণে। এবং সেই দায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করার যে দায়, এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা ধ্বংস করার দায় তো বিএনপি নিতে পারে না। বিএনপির যে রাজনৈতিক বক্তব্য, আমরা যারা বুদ্ধিজীবী, সামাজিক, সাংবাদিক, লেখক, কবি আছি, তারা যেন বিএনপিকে ঐতিহাসিকভাবে তৃতীয়বারের মতো এই বিপদে না ফেলি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। সায়ন্ত সাখাওয়াত। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্য, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক দিন ধরেই বলা হচ্ছে যে রাষ্ট্রপতি একেবারেই একটা আলংকারিক পদ, আর কোনো কিছুই নেই। একজন তো বলেছিলেন যে কবর জিয়ারত করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই। যাই হোক, এই বিষয়ে কিন্তু আবার এই সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ করেছে, এবং বিশেষ করে এই রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন সেটার বিষয়ে আলোকপাত করেছে, গাইডলাইন দিয়েছে, এবং বোঝা যাচ্ছে এই গাইডলাইনের মাধ্যমে যদি নির্বাচিত হয় তাহলে এমনি উনি কিছুটা ক্ষমতাবান হবেন। আপনি বিষয়টি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। রাষ্ট্রপতির দেশের ক্রাইসিসের সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে। দেখেন, এই যে গণ অভ্যুত্থানের পরেও একজন অবাঞ্ছিত রাষ্ট্রপতি, সেও কিন্তু থাকছে, এবং তাকে কোনো শক্তি রাখা দরকার মনে করছে, কেউ বিদায় দিতে চাচ্ছে। গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু রাষ্ট্রপতি হয়ে গেল, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়টি সহ অনেক কিছুই রাষ্ট্রপতির হাতে আছে। এমনকি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত যখন প্রধানমন্ত্রী থাকেন না তখনই গুরুত্ব বাড়ে। বললাম, ক্রাইসিসের সময় অভিভাবক হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে। এমনকি সরকারের থাকা অবস্থায়ও তিনি যদি প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ না হন, যদি চাকরি টিকাতে না চান, যদি মনে করেন যে তার যে দায়িত্ব সেটুকু তিনি যথাযথভাবে পালন করবেন এবং পালন করতে না দিলে তিনি চলে যাবেন, তার কিছু যায় আসে না, সেই মনোভাব নিয়ে কাজ করলে কিন্তু আমরা যে পুতুল রাষ্ট্রপতি এতদিন ধরে পেয়ে আসছি এরকম হতো না। কিন্তু পাশাপাশি এটাও সত্য, পার্লামেন্টারি গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর ক্ষমতা অবশ্যই বেশি থাকবে, এবং অবশ্য বেশি থাকাটাই হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেমের সার্থকতা। এইখানে আপনি দেখেন রাষ্ট্রপতির নির্বাচনের যেই পদ্ধতিটা বলছে, এইটা আমার কাছে ভালো লেগেছে, যে আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি সদস্য একটা করে ভোট দিবে, প্রতিটি জেলা সমন্বয় কাউন্সিল থাকবে। এখন যেমন জেলা পরিষদ আছে, এরকম 64 জেলার
প্রতি জেলা থেকে 64টা একটা করে ভোট দিবে। 64টা ভোট আসলো। প্রতিটি সিটি কর্পোরেশনের সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট দিতে পারবে। এই যে রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসাধারণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে এরকম বিষয় আবার নিম্ন কক্ষের হাতে, যারা যে সরাসরি যেটা আগে যেরকম ভোটে ছিল আর কি। ভোটে নির্বাচিত তাদের হাতে যায়, যেহেতু তারা এদেরকে যেহেতু নির্বাচিত করবেন, সুতরাং সে যদি রাষ্ট্রদ্রোহী আচরণ করে, অসদাচরণ করে, দুর্নীতিতে জড়িয়ে পড়ে, এটা এখনো আছে, তাহলে এগুলো এখনো সংবিধানে আছে যারা এগুলো। তারা নির্বাচন করেন তারাই যেন তাকে আবার অপসারণ করেন, সেই অধিকারটা নিয়ে কথা হয়েছে। এখন এগুলি ঠিক আছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, বরং বেশি গুরুত্বপূর্ণ যে কথাটা এসছে, যেটা আলোচনায় কম আসছে, সেটা হলো একটি দল বাংলাদেশে, যেটা আমরা দেখছি, তারা যখন সরকার গঠন করে তখন দলের প্রধান, সরকার প্রধান, সবকিছুই। সংসদের প্রধান, সবকিছুই, সংসদ নেতা, প্রায় সবকিছুই তার হাতে থাকে। এইটা তারা ভালো মনে করেছেন যে বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, পাল্টা গ্রুপিং তৈরি না হয়। আমাদের কালচার তো খুব ভালো না, সেই জন্য ভালো উদ্দেশ্যেই হয়তো এটা করেছেন, আমি নিন্দা করছি না। কিন্তু এইটা কখনো কখনো আবার একক ব্যক্তি যার হাতে এটা থাকে, তিনি যদি আবার খুব ভালো মেন্টালিটির না হন, তাহলে তাকে বড় স্বৈরাচারী হতে কিন্তু সহযোগিতা করে। একটি একনায়কতান্ত্রিক সরকারের একনায়ক যদি সৎ হয়, ওই জাতি এগিয়ে যায়। সেটা সিঙ্গাপুরে উদাহরণ আছে, সেটা মালয়েশিয়া উদাহরণ আছে, সেটা অনেক দেশেই আছে। কিন্তু যদি একনায়ক যদি অসৎ হয়, তাহলে আবার সব ডুবে যায়। সেই হিসেবে চেক অ্যান্ড ব্যালেন্স রাখার জন্য ওই যে এইখানে যে সুপারিশটা করা হয়েছে, যে এই সবগুলা পদে একই ব্যক্তি থাকতে পারবেন না, তাতে কিন্তু যোগ্য নেতৃত্ব তৈরি হওয়ার একটা সুবিধা এতে আছে, তৈরি হয়। যেহেতু মাথায় থাকবে যে আমি এই দল থেকে অমুকে প্রধানমন্ত্রী হলে সংসদ নেতা একজনকে বানাতে হবে, তাহলে এরকম যোগ্য নেতৃত্ব তৈরির সুযোগটা আগে থেকেই তৈরি হবে। মনের মধ্যে থাকবে আমার তো ওই নেতা লাগবে। আবার মনে করেন যে এই যে বিরোধী দলীয় নেতা কি থেকে হবে, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিতে হবে, এরকম যেসব সংস্কারের কথা আসছে, এগুলো কিন্তু ভালো, সেগুলি বরং ভালো। কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে আবার যেরকম আমরা একটি কল্পনা বিলাসী উচ্চাবিলাস প্রকাশ করি যে রাষ্ট্রপতিকে বিশাল এম্পাওয়ার্ড করতে হবে, সেটা পার্লামেন্টারি গভর্নমেন্টে অন্যান্য দেশেও সেটা এতটা বহুল প্রভাবের মালিক হয় না। সেই ক্ষেত্রে যতটা তেজপাতা বানিয়ে রাখা হয় সেটাও যেন না করা হয়, আবার তাকে যেন এমন এম্পাওয়ার্ড করা না হয় যে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এবং পার্লামেন্টারি গভর্নমেন্টের যেই কনসেপ্ট সেখান থেকে আবার কিছুটা সরে যায়। যেরকম আমরা আলোচনা করছিলাম 70 অনুচ্ছেদ নিয়ে, আমরা বিশাল গণতান্ত্রিক সেজে 70 অনুচ্ছেদ পুরাই আমরা অস্বীকার করতে চাই, কিন্তু অস্বীকার করলে তার পরিণতি কি হবে? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে রাষ্ট্র চালানো এত সহজ না। এখানে আমরা সব কিছুতে স্বয়ং সম্পূর্ণ না, আমরা অন্য অনেকে আমাদের নিয়ে খেলার সুযোগ পায়, আমরা ওই স্বয়ং সম্পূর্ণ না বলে। যদি স্বয়ং সম্পূর্ণ একটা জাতি হিসেবে আমাদের অর্থবিত্তে, সার্বভৌমত্বে, জাতি গঠনে ওই পর্যায়ে আসলে তখন অনেক কিছু করার সুযোগ থাকে। ফলে ইউনিফর্ম একটা জাতি গঠন যতদিন পর্যন্ত না আসে, যে দেশপ্রেমিক, সার্বভৌমত্বের প্রতি আস্থাশীল, জনগণের প্রতি আস্থাশীল এবং জনগণ দ্বারা নির্বাচিত হয়ে দেশ চালানোর আকাঙ্ক্ষা এস্টাবলিশড হয়, এসব বিষয় যতদিন জাতি হিসেবে আমাদের মধ্যে না আসবে, ততদিন ওইরকম কিছু কিছু ক্লোজ কিন্তু আমরা পুরোপুরি যদি এইরকম ইমোশনালি আবার তুলে দেই, সেটা বুমেরাং হতে পারে। সেই জন্য সংস্কারও দরকার, আবার ওই সেফগার্ডগুলিও মাথায় রাখা দরকার। মাহবুব মোর্শেদ। জি, আমি শান্ত ভাইয়ের সাথে কিছু জিনিস তার আলোচনা থেকে এলো যেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে যে প্রস্তাব করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনে, তাদের প্রতিবেদনে যে প্রস্তাব করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে একই ব্যক্তির দলীয় প্রধান এবং সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই, এবং বিরোধী দলীয় নেতা বা নেত্রী বা এরকম হওয়ার সুযোগ নেই। তো আমার কাছে যেটা মনে হয় এটা চমৎকার একটা ব্যবস্থা। কারণ হলো যে আমরা দেখেছি যে বাংলাদেশে যে সাংবিধানিক যে রীতিপদ্ধতি, সেই রীতিপদ্ধতি কিন্তু এক ব্যক্তির শাসন তৈরি করে। এখন এখানে একটা প্রশ্ন এসেছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি হবে কিনা, যেটা পাকিস্তানে আছে। কিন্তু শান্ত ভাইয়ের সাথে আমি অনেকটাই একমত যে সেটা বোধহয় এখানে করা ঠিক হবে না। কিন্তু রাষ্ট্রপতির যে দায়িত্ব,
তার যে মর্যাদা সেটাকেও আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। এবং সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতেই নির্বাহী ক্ষমতা থাকবে, কিন্তু প্রধানমন্ত্রী আবার দলেরও নেতা, সংসদেরও নেতা এবং দেশেরও নেতা এই হিসেবে থাকতে পারবেন না। তাহলে যেই প্রধানমন্ত্রী হন তিনি শেখ হাসিনা হয়ে উঠবেন, একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট হয়ে উঠবেন। এটা রোধ করার কোনো ক্ষমতা কারো থাকবে না। ফলে এই প্রস্তাবটা অবশ্যই সমর্থনযোগ্য যে একই ব্যক্তি সংসদের যিনি নেতা হবেন তিনি অন্য একজন ব্যক্তি হবেন, প্রধানমন্ত্রী একজন ব্যক্তি হবেন, এবং দলের যে সভাপতি বা প্রেসিডেন্ট বা এরকম চেয়ারম্যান যারা থাকবেন তারা ভিন্ন ব্যক্তি হবেন। ফলে আওয়ামী লীগ যেটা করেছিল, দল বলতে আওয়ামী লীগ বলতে আমরা বুঝতাম সরকার, রাষ্ট্র, সংসদ, বিরোধী দল সমস্ত কিছুই আওয়ামী লীগ, এই ব্যাপারটা যেন আর ফিরে না আসে। এবং এক্ষেত্রে যেটা করা দরকার সেটা হলো রাষ্ট্রপতির মর্যাদাটা আমাদের বাড়াতে হবে। আমরা এর আগে দেখতাম যে প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে যাদেরকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হতো, এটাকে বিজেপি অনেকটাই নষ্ট করেছে। কিন্তু আমরা দেখতাম যে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি সেখানে কিন্তু রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদে নিয়োজিত হতেন। পাকিস্তানেও একই ট্র্যাডিশন ছিল। এবং সেক্ষেত্রে যেটা হতো, রাষ্ট্রপতি একটা পদের মানে নামের মর্যাদা এবং তার সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রপতি যে পদ সেটা নিয়ে অনেক উচ্চ স্থানে আবির্ভূত হতেন। বাংলাদেশেও আমরা দেখেছি যে রাষ্ট্রপতি এই বিভিন্ন বিবদমান সময়ে রাজনৈতিক দলগুলোকে ডাকতে পারেন, কথা বলতে পারেন। কিন্তু পরে আমরা দেখেছি যে রাষ্ট্রপতিরা এই যে সাধারণ যে গুডউইল, সেই গুডউইল থেকেও রাজনৈতিক দলগুলোকে ডাকতে পারছেন না, সংকটের সময় কথা বলতে পারছেন না, সংলাপ করতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এটা তো সাংবিধানিক কোনো ব্যাপার না, এটা সামাজিক একটা শুভেচ্ছা থেকে এই জিনিসটা তিনি কিন্তু অনায়াসে করতে পারেন। তার হাইটটা সেরকম ছিল না। কিন্তু যখন আপনি হলো দলীয় কর্মী এবং স্ট্যাচারটা যখন অনেক নিচু হবে, তখন কিন্তু আপনি রাষ্ট্রপতির ওই ডিগনিটিটা থাকবে না, ওই মর্যাদা কিন্তু থাকবে না, যে মর্যাদার জায়গা থেকে তিনি একটা অভিভাবক হিসেবে রাষ্ট্রের সমাজের একজন অভিভাবক হিসেবে আবির্ভূত এবং হবেন এবং অভিভাবকের দায়িত্বটা পালন করবেন। মাহবুব মোর্শেদ, আমরা যতটুকু জানতে পারছি সংস্কার কমিশন যে সমস্ত সুপারিশমালা দিয়েছেন এইগুলো কিন্তু পৃথিবীতে নেই এমন নয়, বরঞ্চ পৃথিবীর বিভিন্ন দেশে নানানভাবে এগুলো প্রায়োগিকভাবে সংবিধানে রয়েছে। আসলে অনেকটা হয়েছে কীরকম যে ভালো দিকগুলো এখানে সংগ্রহ করা হয়েছে, যেগুলো একটা সরকারকে স্বৈরাচার বা একনায়কতন্ত্রপথে না নিয়ে যায়। এটা একটি বিষয়। কিন্তু আমাদের দুটো সমস্যা হয়েছে জাতিগতভাবে, যারা সায়ন্ত স্বাগত বলছিলেন, যে একটি হলো আমরা নতুন কিছু গ্রহণ করতে চাই না, এটা অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এটা একটা দিক। আর একটা দিক হলো এই বিষয়ে যে বিষয়গুলো সংস্কারগুলো এনেছে সেগুলো বিভিন্ন দেশে প্র্যাকটিসিং কিন্তু রয়েছে। আচ্ছা, এইখানে আমি একটু বলি, সেটা হলো সায়ন্ত ভাইয়ের সাথে কিছুটা দ্বিমত পোষণ করব। এক নাম্বার হলো যে এই যে প্রস্তাব, এবং আমরা আলোচনা করছি টিভিতে, অন্যান্য সমস্ত জায়গায় সংবাদপত্রে যে আলোচনাগুলো হবে, সেই আলোচনা এবং রাজনৈতিক দলগুলো যখন প্র্যাকটিক্যালি ইন্টেন্সিভলি সময় নিয়ে বসবে, তখন কিন্তু সমাধানটা বের হয়ে আসবে। ৭০ অনুচ্ছেদ নিয়ে এক্স্যাক্টলি বিএনপি কি বলছে, জামায়াত কি বলছে, গণতন্ত্র মঞ্চ কি বলছে, গণ অধিকার পরিষদ কি বলছে, এবি পার্টি কি বলছে, এগুলো যখন আমরা শুনবো, শোনার পরে কিন্তু এটা কংক্রিট একটা জায়গায় দাঁড়াবে। এখন আমাদের কি হওয়া উচিত, লক্ষ্যটা কি হওয়া উচিত, যে এটাকে কেন্দ্র করে কিন্তু আমরা একটা বিভাজন তৈরি করতে পারি, আবার ঐক্যও তৈরি করতে পারি। এখন আমরা এই সংলাপটাকে ঐক্যের দিকে নিয়ে যাওয়ার জোর দিচ্ছি। দ্বিতীয় যেটা শান্ত ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করব কি, যে আমরা কিন্তু জাতিগতভাবেই একটা মিশ্র জাতি। আমরা অনেক জাতিকে চিনি যে ইউনিফর্ম একটা তাদের থাকে, ভাষার ক্ষেত্রে, বর্ণের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে থাকে, সেটা কিন্তু আমাদের নেই। ফলে আমাদের এই জাতির যে সমস্যা সেটা কিন্তু এই বিভাজন বিভেদটা থাকবে, ঐতিহাসিক এটা থাকবে। এটা কিন্তু আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এমনকি একটা বিপ্লবের মধ্য দিয়ে এটা সমাধান করতে পারবো না। আমাদের এই জাতির মধ্যে বিভাজন, দ্বিমত থাকবেই। এখন আমাদের এই জন্য রাষ্ট্র ব্যবস্থাটাকে শক্তিশালী করতে হবে, যাতে এই আমাদের জাতীয় স্বার্থ, আমাদের যে এই বাংলাদেশ ভূখণ্ডের যে স্বার্থ, সেই স্বার্থটাকে আমরা রক্ষা করতে পারি। এবং কিছু বিষয়ে আমরা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে, সামাজিক শক্তিগুলোর মধ্যে একটা ঐক্যমত সৃষ্টি করতে পারি, যেগুলো কখনো ব্যত্যয় ঘটবে না, যেগুলো কখনো ভাঙবে না বা ক্ষতিগ্রস্ত হবে না। না হলে কিন্তু এই জাতি হিসেবে আমাদের সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা পিছিয়ে যেতে থাকবো। ফলে এই জায়গায় আজকে আমাদের সামনে যে সুযোগটা এসেছে, সত্যি কথা বলতে এই সুযোগটা আমরা আগামী ৫৩ বছরে বা ৫০ বছরে আর নাও পেতে পারি।
ফলে আমি ওই তখন যে কথাটা বলছিলাম আবারও সেই কথাটা বলবো যে এই কোনো রাজনৈতিক দলের, কোনো সামাজিক শক্তির, কোনো ব্যক্তির উচিত হবে না এই যে সুযোগ এসেছে সেই সুযোগটাকে নষ্ট করার। মানে আমার ক্ষুদ্র স্বার্থ থাকতে পারে, গোষ্ঠীগত স্বার্থ থাকতে পারে, দলীয় স্বার্থ থাকতে পারে, চাপ থাকতে পারে, নানা কিছুই থাকতে পারে, কিন্তু আমরা এই ধরনের সুযোগ, ঐতিহাসিক মুহূর্ত যে তৈরি হয়েছে, মোমেন্টাম তৈরি হয়েছে, এটাকে যদি এবার কাজে না লাগাতে পারি, আমরা ভাবতে পারি যে হ্যাঁ এরকম সুযোগ বারবার আসবে, কিন্তু আসেনি। আমরা গত 15.5 বছরে অনেকবার ভেবেছি যে আওয়ামী লীগ আর পারবে না, এই যে অত্যাচার, গুম খুন, জুলুম, নির্যাতনের যে শাসন, মানুষ আর মেনে নেবে না। কিন্তু মানুষ কিন্তু 15.5 বছর ধরে অনেক চেষ্টা করে, রাজনৈতিক দলগুলো তারা কম জীবন দিয়েছে, কম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তারপরেও কিন্তু সফল হয়নি। শেষ পর্যন্ত ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি সবার একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রায় 1,500 বা 2,000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে এবং অসংখ্য 30,000 মানুষের এই যে আহত হওয়ার বিনিময়ে এই সুযোগ আমরা পেয়েছি। এইটাকে আমি সংকীর্ণ দলীয় গোষ্ঠীগত স্বার্থে এখনই ইলেকশন দাও, লাগবে না আমার সংস্কার, তুমি সংস্কার করতে গিয়ে সময় নিচ্ছ, এটা করছো ওটা করছো বলে আমরা যদি নষ্ট করি, ইতিহাস কিন্তু আমাদের ক্ষমা করবে না। সায়ন্ত সাখাওয়াত, আপনি শুরুতে একটা কথা বলছিলেন, এটা আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে, সেটি হলো যে এই সুপারিশমালার অনেকগুলোই কিন্তু রাজনৈতিক দলগুলো দিয়েছে। আপনি বলেছিলেন যে ওইগুলো তো ওকে, যারা দিয়েছে, যারা সুপারিশমালা রাখা হয়েছে সেগুলো তো ওকে হয়েছে, আর বাকি যেগুলো তারা দেয়নি সেইগুলো নিয়ে যদি আলোচনা করে তাহলে খুব দ্রুত একটা সমাধানে আসা যায়। বিষয়টা আরেকটু বুঝিয়ে বলবেন আমাদের। না, বিষয়টা তো ক্লিয়ার যে সরকার যখনই কমিশনগুলো গঠন করলো, তার আগেও বিএনপি, জামায়াত ইসলাম, বিশেষ করে এই বড় দুইটা দল এবং তাদের বিএনপি তাদের সমমনা দলদের নিয়ে বিএনপির 31 দফা, জামায়াত ইসলামের বড় একটাও ছিল, পরে 12 দফা বোধহয় আর একটা দিল, তারা কিন্তু সংস্কারের অঙ্গীকার নিজেরও লিখিতভাবে করলো। আবার সরকার যখন এই কমিশন গঠনের পরে চাইলো, প্রত্যেকটা দল আবার ইন্ডিভিজুয়ালি সংস্কার প্রস্তাব কিন্তু নিজেরাই লিখে দিল, নিজেরা সিগনেচার করে নিজেদের দস্তখতে যেই প্রস্তাবটা নিজেই দিল যে এই সংস্কার হওয়া দরকার, সরকার সেটা করলে তো এদের আর দ্বিমত করার সুযোগই নেই। সরকারের উচিত সেইটাকে কম্পাইল করে বলে দেওয়া যে এই সংস্কার কয়টা বিএনপি চেয়েছে, জামাত ইসলামী চেয়েছে, গণসংহতিও চেয়েছে, নাগরিক ঐক্য চেয়েছে, দিস অ্যান্ড দ্যাট, বা ছাত্ররাও চেয়েছে। সুতরাং এটা নিয়ে কারো দ্বিমত নাই। এবার আসেন, এটা আমরা কতদিন আমাদের সময় দিবেন বা কিভাবে করতে পারি সহযোগিতা করেন, আপনাদের চাওয়াটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি, তাহলে কিন্তু বিভেদও কমে এবং কাজটা সহজ হয়ে যায়। এইবার হলো গিয়ে মনে করেন বিএনপি 70 অনুচ্ছেদ নিয়ে বলছে যে সার্বভৌমত্ব এবং আর্থিক এই বিষয় ছাড়া অন্য বিষয়গুলো সংশোধন করা হবে। ঠিক সংশোধনটা কি করবে এটা ক্লিয়ার বিএনপি কিন্তু বলে নাই। এইখানে এই সরকারের সঙ্গে এটা নিয়ে আলোচনা হতে পারে। এখন 70 অনুচ্ছেদের সংস্কার বা সংশোধন বিএনপিও চায়, অন্য দলও চায়, এই সরকারও চায়, এইটা নিয়ে যে হ্যাঁ তাহলে কিভাবে করা যায়, এই যে নারীর প্রতিনিধিত্ব নিয়ে এই অমীমাংসিত একটু আছে, এইখানে করা যায়। বিএনপি বলছে পরপর 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে না, তাহলে এরা বলছে পরপর শব্দটা রাখিনি, যে 2 বারের বেশি হতে পারবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পরপর 2 বারের বেশি আর 2 বারের বেশি সামান্যই ব্যবধান, সেটা নিয়ে আলোচনা হতে পারে এরকম। ফলে আলোচনার ক্ষেত্রটা যত কমে আসবে, বিভেদ তত কমে আসবে, সময়ক্ষেপণ তত কমে আসবে, সমাধানটা সহজ হবে। সেই জন্য সরকারের তরফ থেকে বা এখন উচিত হবে, এই বিভিন্ন সংস্কার কমিশন তাদের যে সুপারিশমালা প্রণয়ন করলো, রাজনৈতিক দলগুলো দিল, এখন তাদের এটা নিয়ে কাজ করার সুযোগ আছে। কাজ করে একটু গুছিয়ে একটা পর্যায়ে এনে তারপর কতটুকু সেটেল, কতটুকু আনসেটেল, সেটা নিয়ে ফার্দার ডিসকাশন দরকার। এইভাবে হইলে সমাধান সহজ হবে। আর একটা জিনিস হচ্ছে, বিভিন্ন বিবদমান যে গ্রুপগুলি, স্টেক হোল্ডার যা আছে, যে এইখানে ছাত্র জনতা, এখন ছাত্রদের মধ্যে কিছু একটা অংশ একটা কমিটি করেছে, নাগরিক কমিটি, এবং রাজনৈতিক দল হতে যাচ্ছে। ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্রদের একটা ফ্রন্ট আছে। এইটা মিলে এইভাবে যে কথাটা হচ্ছে, আলোচনা হচ্ছে, বিএনপি, জামাত ইসলাম, অন্য রাজনৈতিক দল, তারা দলগতভাবে একটা মতামত দিচ্ছে। ফলে গণ অভ্যুত্থানে
ছাত্র জনতার যে স্পিরিট, তাদের যে ত্যাগ ভূমিকা, সেটার পুরোটাকেই আলোচনার মাধ্যমে এমন একটা আবহ তৈরি হচ্ছে যে পুরোটার স্টেক হোল্ডার যেন ওই ছাত্ররা বা এই নাগরিক কমিটির এই দাবি করছে, এরা বিরোধিতা করছে, মানে জুলাই গণ অভ্যুত্থানের বিরোধিতা করা হয়ে যাচ্ছে অনেক জায়গায়। কিন্তু ওই জুলাই গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা বলছি, ওই ছাত্রদের মধ্যে ছাত্র শিবির ছিল, তারা এখন জামাত ইসলামের সঙ্গে যুক্ত ওই ফ্রন্টে যুক্ত না। ওই ছাত্রদের মধ্যে ছাত্র দল ছিল, তারা এখন বিএনপির সঙ্গে যুক্ত, ওই ছাত্রদের সঙ্গে যুক্ত না। ওই ছাত্রদের মধ্যে বামপন্থী বিভিন্ন সংগঠনের ছাত্র উইংয়ের ছাত্ররা ছিল এবং ব্যাপক সংখ্যক নিহত হয়েছে। ওই ছাত্রদের মধ্যে একেবারেই অরাজনৈতিক যারা এখন এই চাওয়া পাওয়া বা নতুন রাজনৈতিক দল বা এই ফ্রন্টের সঙ্গে নাই, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইংলিশ মিডিয়ামের তারা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, যারা বেঁচে আছে পঙ্গু হয়েছে তারা আবার লেখাপড়ায় তাদের মতো ফিরে গেছে। সুতরাং ছাত্ররা যখন রাজনৈতিক দল করবে তখন তাদের স্ট্যান্ড আর সমগ্র ছাত্রদের যে জুলাই অভ্যুত্থানের যে স্ট্যান্ড, এটি দুইটা সবগুলো সমর্থক হবেও না। সেগুলা বিবেচনায় নিয়ে রাজনৈতিক অবস্থান এবং কৌশল ছাত্রদের আলাদা হবে, বিএনপির আলাদা হবে। তার মানে আমাদের ওই জুলাই অভ্যুত্থানকে ইস্যু করে আবার বিভেদ তৈরি করে ফেলতে হবে, সেই দিকে যেন না যায়। আমরা এখনও মনে করি যেসব দূরত্ব যেটুকু তৈরি হয়েছে, এটা দূর করতে না পারলে এই অভ্যুত্থানের পক্ষের শক্তির ক্ষতি, ফ্যাসিবাদের বেনিফিট হবে। এবং সেই ক্ষেত্রে যেহেতু এরা প্রত্যেকে রাজনৈতিক শক্তি হয়ে উঠছে, ছাত্ররাও এখন রাজনৈতিক শক্তি হয়ে উঠছে, ফলে রাজনৈতিক শক্তি তো একে অপরের প্রতিদ্বন্দ্বী, কৌশলগত ভিন্নতা থাকবে, সেখানে অভিভাবকের ভূমিকায় থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের, যাতে এদের মধ্যে যখনই মনে হবে বিবাদটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেই বিভেদ গোচানোর জন্য অভিভাবকের ভূমিকায় তাদেরকে আসতে হবে। মাহবুব মোর্শেদ। সায়ন্ত ভাই একদম খুব চমৎকার জায়গায় চলে এসেছেন, যে এই জায়গাতে হলো সরকারের এখন একটা বড়, যেটা বিএনপির পক্ষ থেকে অনেকবারই যে প্রসঙ্গগুলো তোলা হচ্ছে, যে সরকার এবং ছাত্র নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের সম্পর্কটা কি। এক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে যে সরকার আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা একটা অভিভাবকত্বের ভূমিকাই পালন করছেন। তারা কিন্তু সবসময়ই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ, কথাবার্তা, এগুলো সংলাপটা অব্যাহত রেখেছেন এবং রাজনৈতিক দলগুলো চলছে। কিন্তু বাইরে যেটা আমরা যদি এখন পুরোপুরি বাইরেও এক্সপেক্ট করি যে একটা ঐক্যমত্যের একটা কথা সবাই বলবে, সবাই কথায় কথায় সরকারকে সমর্থন করবে, কোনো সমালোচনা করবে, সে করবে না, সেটা কিন্তু খুবই অপ্রত্যাশিত। তা রাজনৈতিক দলগুলো যার যার মতো করে বক্তব্য দেবে, যার যার মতো করে নিজেদের বিরোধিতা করবে, সরকারেরও বিরোধিতা করবে। কিন্তু যে জায়গাটা শান্ত ভাই জোর দিয়েছেন, যে এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে একটা সুযোগ, যে একটা আমরা যে এই বড় একটা ইতিহাসের একটা বাঁকে দাঁড়িয়ে আছি, এই বিষয়ে যেন বিএনপি, জামায়াত, সরকার, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ প্রত্যেক ছোট বড় কোনো রাজনৈতিক দলের জন্য কোনো দ্বিমত না হয়। কারণ হলো শুধু যে ফ্যাসিস্ট শক্তি তা কিন্তু না, দেশের বাইরেও বড় বড় শক্তি কিন্তু আমাদের ব্যর্থ করে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে। তারা কিন্তু চায় এই সরকার ব্যর্থ হোক, বিএনপি ব্যর্থ হোক, ছাত্ররা ব্যর্থ হোক এবং পুরনো যে বন্দোবস্ত, পুরনো যে ফ্যাসিস্ট, তারা ফিরে আসুক, তাদের স্বার্থ আবার রক্ষিত হোক। এই যে প্রক্রিয়া, এখন বৃহত্তর ঐক্যের যখন ডাক আসবে, যখন এরকম সংকট আসবে, অবশ্যই কিন্তু সবাই একত্রিত হবে। কিন্তু আমাদেরকে ওই জায়গায় যাওয়া যাবে না। যখন ওই এক ঐক্যের ডাক আসবে, তখন আমরা ও কেন ডাকলো আমি যাব না, আমি কেন ডাকলাম সে যাবে না, যেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানের আগে দেখেছি, যে সেই পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা ফিরে যেতে চাই না। ডাকটা এক থাকে, ঐক্যটা ঠিক থাকে। এরপরে আমাদের রাজনৈতিক বিভাজন তো হবেই। আমরা যেটা আলোচনা করেছি, আমি যেটা বলেছি, যে আমাদের জাতি কিন্তু একটু মিশ্র জাতি, আমাদের নানা বর্ণ, আমাদের এইখানে 3 জন বসে আছি, 3 জনের বর্ণই আলাদা। এটা মনে হয় পৃথিবীর অনেক দেশেই নাই। এখন এই জায়গাটায় আমাদের বর্ণ, ধর্ম, ভাষা, সংস্কৃতি, নানান ডিফারেন্স আছে, আঞ্চলিক অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো থাকবে। কিন্তু এই সুযোগটাকে, গণঅভ্যুত্থানের যে সুযোগ, এটাকে আমরা যেন ব্যর্থ করতে না দেই। এবং এটা ছাত্রদেরও যেমন মনে রাখতে হবে, রাজনৈতিক দলগুলোকেও মনে রাখতে হবে। কারণ কারো ভূমিকাতেই, আমরা যেমন বিএনপির একটা শুভানুধ্যায়ী হিসেবে তাদের খানিকটা সমালোচনা করলাম, তেমনি ছাত্রদেরও এই সমালোচনাটা করতে চাই, যে আপনারা নিজেদের রাজনৈতিক যে আকাঙ্ক্ষা,
সেইটার বাস্তবায়ন করতে গিয়ে আবার বড় শক্তি, রাজনৈতিক শক্তিগুলোকে যদি শত্রু বানিয়ে দেন, আলটিমেটলি এই সংস্কার বা পুনর্গঠন কার্যক্রমটাই ক্ষতিগ্রস্ত হবে। ফলে সর্বাগ্রে আমাদের এটা মাথায় রাখতে হবে এবং এই সরকারকে ওই জায়গায়, হ্যাঁ, যৌক্তিক সময়ের মধ্যে তারা যেন জরুরি সংস্কারগুলো সাধন করে যেতে পারেন এবং মানুষের প্রত্যাশাটা পূরণ করতে পারেন। সায়ন্ত সাখাওয়াত এবং মাহবুব মোর্শেদ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অনেক আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।